নমস্কার, আমি অলোক রঞ্জন আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম। যেমনভাবে আমি বলেছিলাম ম্যাথের ক্লাস এবার লাগাতার শুরু করব। সামনে লেডি কনস্টেবল পরীক্ষা আপনারা তো জেনেই গেছেন, 1420টা সিট বেরিয়েছে এবং আমি আগেও বলেছি, অনেকবার বললাম, ভোটের পরপরই প্রায় 10,000 মেল কনস্টেবল বেরোচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের ডাব্লিউবিপি রিক্রুটমেন্টের ইতিহাসে রেকর্ড ভ্যাকেন্সি, যে 10,000 মতো। ফলে আপনারা লেগে পড়ুন, 1 বছরের মতো যদি টাইম পান দফা রফা করে দেওয়া যাবে। যেভাবে অঙ্কের ক্লাস নেব বলেছিলাম এবং শুরু করব বলেছিলাম, যে আমাদের প্রিভিয়াসের যে কোশ্চেন পেপার রয়েছে সেই কোশ্চেন পেপারের সমাধান দিয়েই শুরু করব। তবে আমার সমাধানটা একটু অন্যরকম হবে। যদি আপনারা চান, আজকের আমি ভিডিওটা যতটা কম সময় করা যায় করছি, আপনারা যদি চান যে প্রত্যেকটা কোশ্চেন আরও এলাবোরেটলি আলোচনা করতে, আরও বেশি বেশি করে আলোচনা করতে, এগুলোকে মানে ধরে ধরে বুঝিয়ে এবং একটা কোশ্চেন থেকে আরও কত রকম কোশ্চেন হতে পারে সেটা যদি আপনারা চান, যেমনভাবে আমি পড়াই ইউটিউবে অন্যান্য ভিডিও যেমন দেখেছেন ধরে বোঝাতে, তেমন যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা আপনারা কেমন চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপাতত আজকে আমি ক্লাসগুলো করিয়ে দিচ্ছি, যতগুলো অঙ্ক এনেছি একদম পরপর। এটা হচ্ছে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 সালের কোশ্চেনের একেবারে সিরিয়ালটাও ব্রেক করিনি, যেমন সিরিয়ালে পড়েছিল সেগুলোই এনেছি, কোনো পরিবর্তন নেই। আমি পরপর করাতে থাকবো, আপনারা একটু দেখতে থাকবেন। কত সহজে করা যায়, যদি আপনি মনে করেন যে একেবারে যতগুলো 100% মার্কস আপনি অঙ্কতে পাবেন বা তুলবেন, নিশ্চিত তুলতে পারেন, সেটা হচ্ছে মাত্র 1 বছরের একটা প্রস্তুতি এবং তারপরে লাগাতার 6 মাস কি 1 বছরে যদি প্র্যাকটিস ব্যাচ চালান তাহলে তো কোনো ব্যাপারই নেই। বছর 2 টাইম দিলে নিশ্চিত নিজেই নিজেকে গ্যারান্টি দিয়ে দিতে পারবেন পাস করার। কারণ অত কঠিন কোশ্চেন, মানে ওর থেকে বেশি কঠিন কোশ্চেন ডাব্লিউবিপির করার ক্ষমতা নেই আপাতত। ক্ষমতা নেই বললাম বলে আবার রেগে যাবেন না, জানো, ক্ষমতা আছে, করে না, ঠিক আছে। যেমন ধরুন 52 দাগে যেটা ছিল, পি এর 1/4 সমান কিউ এর 1/5, অর্থাৎ পি এর তো একটা ভ্যালু আছে, তার 4 ভাগের 1 ভাগ করলে যা অ্যামাউন্ট হয়, কিউ এর 5 ভাগের 1 ভাগ করলে সেম অ্যামাউন্ট হয়। তার মানে আপনাকে কি বুঝতে হবে, আপনি ভাবলেন এই দুটো জিনিস কিন্তু একই, খেয়াল করবেন সেটা কোনটা, এই যে পি এর 4 ভাগের 1 ভাগও যা, কিউ এর 5 ভাগের 1 ভাগও তাই। আমি ধরে নিচ্ছি এই 1 ভাগটা হচ্ছে 1 টাকা, এই দুজনের লসগু করে করতে হয় 1 টাকা, তাহলে 4 ভাগের 1 ভাগ যদি 1 টাকা হয় তাহলে 4 ভাগ নিশ্চয়ই 4 টাকা, আবার 5 ভাগের 1 ভাগ যদি 1 টাকা হয় তাহলে 5 ভাগ নিশ্চয়ই 5 টাকা। আমি অনেক ভিডিওতে বলেছি যে যখন এই রকম থাকবে, মানে কারো 1/4 সমান যদি 1/5 হয়, লেখাগুলো জড়িয়ে যাচ্ছে, কারো 1/4 সমান যদি 1/5 হয়, মানে যখন নিচেরগুলো আলাদা হয় ওপরেরগুলো একই তখন নিচেরটাই অনুপাত, আবার নিচে একই তখন ওপরটা অনুপাত। মানে কীরকম বলেছিলাম, 1/4 1/5 হলে এদের অনুপাত 4:5 হবে। যদি এমন হতো যে 2/3 আর হচ্ছে 2/5 এমন যদি হতো, তাহলে অনুপাত কী হতো, ওপরের দুটোই তো একই, তাহলে নিচের দুটো অনুপাত 3:5। কখনো নিচের দুটো একই পাবেন, তখন অনুপাত ওপরেরটা। এটা নিয়ে যেন আলাদা কোনো দ্বিমত না হয়, এটা একদম ধ্রুব সত্য। আপনারা ফিউচার এই ধরনের অঙ্ক পেলে যেন এটা নিয়ে দ্বিমত প্রকাশ করবেন না, ঠিক আছে। তাহলে ভাবুন এদের দুজনের রেশিও কত, এদের জন্য রেশিও হচ্ছে 4:5। কার, পি যদি 4 হয় তাহলে কিউ হচ্ছে 5, পেয়ে গেলাম। আমাকে জানতে কি চেয়েছিল, পি কিউ এর শতকরা কত শতাংশ, মানে পি কিউ এর কত পার্সেন্টের বলুন তো। 5-এর মধ্যে 4, 5-এর মধ্যে 4 মানে 80%, 4-এর 5 80%, সিম্পল। তাহলে আপনি যখন অঙ্কটা দেখলেন আপনি বুঝবেন যে পি এর 1/4 সমান কিউ এর 1/5, সঙ্গে সঙ্গে ভাবলেন তাহলে পি ইজ টু কিউ সমান 4:5। তাহলে পি যদি 4 হয় কিউ যদি 5 হয়, তাহলে এই পি কিউ এর কত পার্সেন্ট, পি কিউ এর হচ্ছে 80%। এবার এইটা আপনার প্রশ্ন এসেছে, আপনাকে প্যারালাল এটাও শিখতে হবে যে তাহলে কিউ পি এর কত পার্সেন্ট, মানে এ বাবা কত পার্সেন্ট। এটা পরীক্ষায় চাইনি, কিন্তু এমনও তো হতে পারে পরের পরীক্ষায় চাইলো, এটাই জানতে চাইলো, তখন কি করবেন, 4-এর মধ্যে 5 মানে কত, এই দিকটা যেটা সেটা হচ্ছে 4-এর 5, মানে 5 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে পি, তাই 80%। কিন্তু এই ভাগটা 4 ভাগের মধ্যে 5 ভাগ, মানে এ হচ্ছে 5-এর 4, তার মানে এ কত, এ হচ্ছে 125%। বোঝা গেল, ও হচ্ছে 125%, সিম্পল। চলে আসুন 2-এরটায়। 2-এরটা কি বলছে, যে এ একটা কাজ 10 দিনে, বি সেই কাজটা 15 দিনে, আর তারা সি এর সাহায্য নিয়ে 5 দিনে শেষ করতে পারে। এইটার মানে কি, ই একা করলে 10 দিন লাগে, বি একা করলে 15 দিন লাগবে, কিন্তু সিকে যখন সাহায্য নেয় সি এর, তখন 5 দিনেই শেষ হয়ে যায়। তার কথাটার মানে হচ্ছে এই যে 5 দিন, এর মধ্যে এ বি সি 3 জনেরই দক্ষতা, 3 জন একসাথে কাজে লেগে পড়েছে। তাহলে এর মধ্যে 3 জন আছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি,
তাহলে আমরা যদি এই 3 জন থেকে মানে 5 থেকে কাকে কাকে বাদ দেব, 10কে বাদ দেব আর 15কে বাদ দেব, তাহলে আমরা কাকে পাবো? শুধু সিকে পাবো। কেন? 5-এর মধ্যে 5 দিনের মধ্যে এবিসি আছে, এটা এ, এটা হচ্ছে বি, তাই না? তাহলে এদের লসাগু কত হয়? এই যে 15, 10 আর 5-এর লসাগু হচ্ছে 30, মনে আছে? এটা লিখবো ওপরে। আর নিচে কত লিখবো? 5 মানে হচ্ছে 5 6 30, 5 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ করলে কত হয়? 3, 15 দিয়ে ভাগ করলে কত হয়? 2। এই দুজন হচ্ছে যোগ, এটার থেকে বিয়োগ, মানে 3 আর 2 5, 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1, তার মানে হচ্ছে 30। এই যেটা পেলাম, অর্থাৎ সি যদি একা করে তাহলে 30 দিনে কাজটা করবে। এটা বার করতে আপনার হাতে গোনা 3 থেকে 4 সেকেন্ড লাগবে, কারণ আপনি জানেন এর থেকে ওই দুজনকে আমাদের বাদ দিতে হবে। তো যদি এটা থেকে আমরা এই দুজনকে বাদ দিই, কোথায় গেল রে বাবা? যদি বাদ দিই তাহলে বেরোচ্ছে কত? বেরোচ্ছে আমাদের 30, মানে সি একা করলে 30 দিনে করে। এখন এই অঙ্কটাতে একটা মজার বিষয় হচ্ছে যে সি কত দিনে কাজটা করে এটা জানতে চাইনি, চাইলে তো খুব সহজ, অল্প সময়ের মধ্যে 3-4 সেকেন্ডের মধ্যে হয়ে যেত। এবার টাকা ভাগাভাগি করতে বলেছে, এই যে বলছে 8,790 টাকা, তাহলে এদেরকে ভাগ করে দিলে এই বি কত টাকা পাবে, তাই না? বি কত টাকা পেয়েছিল, এখন ভাগ করব কিভাবে? অনেকে কি করে এই অঙ্কটা 10, 15 আর 30-এর অনুপাতে ভাগ করলেই কিন্তু শেষ। তাহলে শেষ কিভাবে ভাগ করতে হবে? এই যে এ 10 দিনে কাজ করতে পারে, বি 15 দিনে পারে, সি লাগে 30 দিন, দক্ষতা অনুযায়ী টাকা ভাগ করতে হবে। যার দক্ষতা বেশি সে পাবে বেশি টাকা। এখন যার কম দিন লাগে তার তো দক্ষতা বেশি, তাহলে এইটা কিভাবে অনুপাতটা বার করতে হয়? এই এ একদিনে করে কত অংশ? একদিনে করবে 1/10 অংশ। বি একদিনে কতটা? বি করবে 1/15 অংশ। সি একদিনে কতটা? আমরা বার করলাম 1/30 অংশ। এইটা হবে এদের অনুপাত। মানে 3 জনার একদিনে যে কাজ করার ক্ষমতা, তার মানে তো পোটেনশিয়ালিটি, এদের দক্ষতা, সেই অনুপাতে ভাগ হবে টাকাটা। কে কতদিনে কাজটা শেষ করলো এই অনুপাতে নয়। এ একা 10 দিনে কাজটা শেষ করে, তাহলে ওকে যদি আমরা 10 ভাগ দিই তো কম টাকা পাবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে তো সি সবচেয়ে বেশি টাকা নিয়ে বাড়ি চলে যাবে, অথচ সি এর দক্ষতা সবচেয়ে কম। তাহলে অনুপাত করতে গেলে কি করতে হবে? একদিনে কে কতটা কাজ করতে পারে একদিনে, সেইটা হবে তাদের দক্ষতার পরিচয়। এখন এইটা অনুপাত করলে কত হবে? এদের বাবা জীবন লসাগু হচ্ছে 30, 30 দিয়ে একে গুণ, 30 দিয়ে একে গুণ করলে হবে 3, একে করলে কত হবে? 2, আর এ হবে 1। তার মানে এইটা হচ্ছে ওদের 3 জনের দক্ষতার অনুপাত। অর্থাৎ একদিন টাইম পেলে এ 3টে কাজ করবে, বি 2টো কাজ করবে, সি 1টা কাজ করবে। এবার বুঝে নিন, দেখুন এর সাথে সুন্দর করে ম্যাচ করে গেছে। এইবার টাকাটা ভাগ করবো কার? বি কত টাকা পাচ্ছে এই টাকাটার মধ্যে। বি এর ভাগ কত? 3 আর 2 5 আর 6, 6 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে বি এর। তো 6 ভাগের 2 ভাগ মানে 3 ভাগের 1 ভাগ। তো 3 ভাগের 1 ভাগ এর 3 ভাগের 1 ভাগ করলে কত হয়? 8,790 টাকার 3 ভাগের 1 ভাগ করলে 2,930 টাকা করে দেবেন। 8,000 আমার জায়গায় কুলোলো না, 8,790 টাকার 3 ভাগের 1 ভাগ 2,930 টাকা হয়ে গেল। চলে আসুন নেক্সট। ভালো রকমের পরীক্ষা আসছে এই কোশ্চেনটা। দুটো ট্রেনের একটা হাওড়া থেকে পাটনার অভিমুখে রওনা হলো। এখানে মনে করুন হাওড়া, এখানে মনে করুন পাটনা। এদিক থেকে এদিকে যাচ্ছে একজন, আর একজন এদিকে আসছে। খুব ভালো কথা। দিয়ে এদের মধ্যে কখন দেখা হয়েছে? একই সময়ে রওনা হলো দুজন। সাক্ষাৎকারের পরে তারা যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছায়। যে এদিক থেকে যাচ্ছিল মনে করুন এরকম জায়গায় দেখা হয়েছে, সে 9 ঘন্টাতে বাকিটা পৌঁছে গেল এই দিকটায়, আর এই বাবা জীবনের 16 ঘন্টা লাগলো এইদিকে আসতে। তাহলে এদের গতিবেগের অনুপাত কত? সিম্পল লজিকটা হচ্ছে যে 9 ঘন্টায় পৌঁছে গেছে দেখা হওয়ার পরে তার গতিবেগ নিশ্চয়ই বেশি, আর যার আসতে এইদিকে আসতে 16 ঘন্টা লেগেছে তার গতিবেগ নিশ্চয়ই কম দেখা হওয়ার পরে। তাহলে এদের অনুপাত কিভাবে হয়? জাস্ট এই দুটো অ্যামাউন্টকে ইন্টারচেঞ্জ করে বর্গমূল করে দেওয়া। অর্থাৎ যে ট্রেনটা এই দিক থেকে ওই দিকে যাচ্ছিল সে 9 ঘন্টায় পৌঁছে গেছে ওই দিকে, তার মানে তার গতিবেগ বেশি। সেটা কত? তার হচ্ছে √16, আর ওই ট্রেনটার হচ্ছে √9, তার মানে 4:3। ব্যাস। এবার আপনি পরীক্ষার হলে পেলে যখনই দেখবেন ও বাবা এ তো সে দেখা হওয়া অঙ্ক, দেখা হওয়ার পর ও কতক্ষণে যায়, এ কতক্ষণে যায়, জাস্ট তাদেরকে উল্টে রেশিও করে দিন। এর ব্যাখ্যাটাই এই ক্লাসে দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কেন এইরকম হয়? প্রত্যেকটা অঙ্কর ব্যাখ্যা আছে, সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। নেক্সট দেখুন 55 দাগে এসেছিল একটা সংখ্যার বর্গের, খেয়াল করবেন, একটা সংখ্যার বর্গের 3/5 অংশ হলো এইটা। জানতে চাই যে সংখ্যাটা কত, মানে সংখ্যাটাতে এখানে ধরুন সংখ্যাটা এক্স, আমি এক্স ধরছি না, আমি ভাবতে বলছি, এক্স ধরি না আমি। তাহলে এর একটা সংখ্যা তার স্কোয়ার যদি আমরা করি, সে স্কোয়ার করার পরে তার 5 ভাগের 3 ভাগ নিলে 375 হয়। ভাবুন
একটা সংখ্যা যেটা আমার দরকার তাকে স্কোয়ার করব, দিয়ে তাকে 5 ভাগের 3 ভাগ করলে কত হয়? 375। তো 3 ভাগ যদি 375 হয়, 5 ভাগ কত? 3 ভাগ 375 মানে কগুণ? 3 × 125, তাহলে 375। তাহলে 5 ভাগ মানে 5 × 125 মানে 625। এইটা কে? ওই সংখ্যাটার বর্গ করার পরে এইটা হচ্ছে 625। কেমন টেরা হচ্ছে দেখছেন লেখাগুলো? 625 এটা বর্গ করার পরে, তাহলে সংখ্যাটাকে এর বর্গমূল মানে শুধু 25। এক্স স্কোয়ার করলে যদি এইটা হয়, এক্স স্কোয়ার সমান ছিল এটা, তাহলে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে শুধু 25। হয়ে গেল, কিচ্ছু নাই অঙ্কটার মধ্যে। শুধু আপনাকে ভেবে নিতে হবে যে সংখ্যাটার বর্গ করলে তারপর তার 5 ভাগে 3 ভাগ করলে 375 হয়, এর সাথে রিলেশন টেনে দিন, তারপর এর সাথে এর দেখে নিন 5 ভাগ তাহলে কত, তাকে বর্গমূল করে দিন, কাজ শেষ। নেক্সট হচ্ছে কোনো মূলধনের যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে কত? 8,400 টাকা এবং 8,652 টাকা। তার মানে 2 বছরের বলেছে। প্রিন্সিপাল কত জানি না, রেট অফ ইন্টারেস্ট কত তা জানি না, কিন্তু 2 বছরের সরল সুদ এইটা। তো বাবা 2 বছরের সরল সুদ যদি 8,400 হয়, তার মানে 4,200 করে এক বছর হয়েছে সরল সুদ। তো এইটা হয়েছে, হলো সরল সুদ প্রত্যেক বছরে একই হবে, তাহলে 2 বছরে যদি এটা হয় হাফ হাফ হয়ে গেল। এখন যৌগিক সুদ যদি 2 বছর হতো, নর্মালি কত হতো? সেও কিন্তু 4,200 প্রথম বছর হতো, দ্বিতীয় বছর এই 4,200 হতো, তার সাথে প্রথম বছরের একটা সুদ হতো। সেইটা কত ভাবুন একবার, সেইটা কত? 8,400 আর হচ্ছে 8,652। তার মানে এই যে সুদটা হয়েছে এক্সট্রা কত? এক্সট্রা এই জায়গাটা হচ্ছে 252। কত? এই জায়গাটা হচ্ছে 252 টাকা, তাই নয় কি? খেয়াল করে দেখুন একটুখানি, ছোট্ট করে ভাবুন। সরল সুদ প্রত্যেক বছর একই হয়, বলছে 2 বছরের সরল সুদ 8,400, কিন্তু যৌগিক সুদ 8,652, মানে 252 টাকা বেশি। এই 252 টাকা কোনটা? সরল সুদ প্রত্যেক বছরে একই, এই যে হলো, অসুবিধে নেই। যৌগিক সুদ প্রথম বছরে একই, দ্বিতীয় বছরও সেই সুদটা আবারও পাবে, কিন্তু এই সুদের সুদটা পাবে এইটা। এবার আমাদেরকে বার করতে দিয়েছে কি? পার্সেন্টেজ আমরা কোথা থেকে পাবো? এই জায়গা থেকে নেব। মানে 4,200 টাকার কত পার্সেন্ট হচ্ছে? 252 টাকা। সিম্পল যদি অপশন টেস্ট করি তাহলে আমরা দেখে নেব 6%। 4,200 টাকা 6% মানে 42 × 6, 42 × 6, 4 6 24, 240 আর হচ্ছে 6 দিয়ে 12, মানে 240 টাকা আর 12 টাকা, 252 টাকা হয়ে গেল। আর তা নাহলে আমরা পার্সেন্টেজ করব, 252/4,200 × 100, মানে 4,200 টাকার মধ্যে 252 টাকা সুদ, 1 টাকার মধ্যে কত? 100 টাকার মধ্যে কত? এটা করুন, দেখুন এটাও 6% বেরোবে। আর তা নাহলে আমরা কি করব পরীক্ষার হলে? এই জাস্ট দেখে নেবো কোনটুকু বাড়তি, দিয়ে 4,200 টাকা ঠিক কত পার্সেন্ট হচ্ছে এইটা সিম্পল দেখে নিলাম, অপশন থেকে খুঁজে বার করলাম 8% না 4% না 6% না 3%, তাহলে আরও সহজ হবে, কোনো অসুবিধে নেই। চলে আসুন পরেরটায়। একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরে দার্জিলিং চা, খুব ভালো কথা, 320 টাকা মানে কম পয়সায় পাওয়া যাচ্ছে, 320 টাকা দামে দার্জিলিং চা এবং 250 টাকা দরে আসাম চা কিনেছে। 250 টাকার আসাম চা কিনে কি করছে? সে মেশাচ্ছে, মিশিয়ে বলছে কি অনুপাতে মিশিয়ে 324 টাকা দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। এই ধরনের অঙ্কতে আমি কি বলেছিলাম যে এই যে অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার আমরা এইখানে যে অ্যামাউন্টটা লিখি সেইটা হচ্ছে নো লস নো প্রফিট হতে হবে, তবে আমাদের এই রেশিওটা ঠিকঠাক বেরোবে। এই জায়গাটায় নো লস নো প্রফিট যদি না হয়, যদি এমন বলে যে আসাম চা এত টাকা, দার্জিলিং চা অত টাকা, কি অনুপাতে মিশিয়ে এই টাকাটায় 324 টাকা বিক্রি করলে 20% লাভ হবে, তো লাভটাকে বাদ দিয়ে তারপরে এখানে বসাতে হবে। এখন 324 টাকায় যদি আমার 20% লাভ থাকে, তার মানে এখান থেকে 20% লাভ বাদ দিতে গেলে কিভাবে বাদ দিতে হয়? 324 টাকা বিক্রয় মূল্য, সেখানে 20% লাভ ঢুকে আছে, তার মানে ও 120%-এর সঙ্গে সমান, তাই ওকে 120 দিয়ে ভাগ করলাম, 1% মান পেলাম, দিয়ে 100 দিয়ে গুণ করে দিলাম, 100%-এর মান পেলাম। তাহলে এটা কত হবে? একটা শূন্য আমরা কেটে দিলাম, 12 দিয়ে যদি করি, 12 দিয়ে 24 থাকছে কত? 6 আর 2 8, 7 12 84, 27, আর ওদিকে হচ্ছে শূন্য, মানে 270 টাকা। অর্থাৎ এই জায়গাটায় 270 টাকা আমার বসাতে হবে, তারপরে রেশিও করব 250 - 270 মানের দিকে 20,
আর 320 মাইনাস 270 মনে হচ্ছে 50, তার মানে 20:50 মানে 2:3 হয়ে গেল, ব্যাস আমার অঙ্ক শেষ। কি অনুপাতে মেশাতে হবে? 2:3, বোঝা গেল? 2:3 অনুপাতে, এই 2:3 বলছি, দুঃখিত, 2:5। দেখুন এখনই গোলমাল হয়ে গেছিল। ওহ, পেনটা বড্ড ডিস্টার্ব করছে, লিখতে ভারী সমস্যা হচ্ছে। পেনটা না, বোর্ডটা অত্যধিক পরিমাণে সেন্সার, সমস্যার সমাধান করতে পারছি না। এখন এই প্যানেলটা কিনেই মনে হচ্ছে ভুল হয়েছে, এই কোম্পানির প্যানেলটা ভীষণ বাজে। যাই হোক, আমরা চলে আসি পরেরটায়। এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তা খরচ করেন, তার মাসিক আয় 1000 টাকা হলে বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত? যদি আপনি XY জোট ধরে করতে যান তাহলে একটু পাজলড হয়ে যাবেন। সিম্পল, আপনি নিজেকে সংসারী মানুষ মনে করুন। এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করে 4 মাসে সেইটা খরচ করে, তার মানে 3 মাসের ইনকাম দিয়ে ওর 4 মাস সংসার চলে। মাসে ইনকাম কত? 1000 টাকা। তার মানে 3 মাসে আয় করেছে কত? 3 মাসে আয় করেছে 3000 টাকা। এটা দিয়েই সে 4 মাসের সংসার চালিয়েছে। তার মানে 4 মাস তার সংসার চলে 3000 টাকায়, কিন্তু 4 মাসে তার ইনকাম কত? মাসে 1000 টাকা করে হলে 4 মাসে তার ইনকাম হচ্ছে 4000 টাকা। ভাবুন, 4 মাসে তার সংসার চলে 3000 টাকায়, কেন? 3 মাসের আয় দিয়ে 4 মাস চালায়। তার মানে 4 মাসে তার সংসার খরচ 3000, কিন্তু 4 মাসে ইনকাম কত? 4 মাসে ইনকাম 4000। তাহলে সেভিংস কত? সেভিংস হচ্ছে 1000। কত দিনে? প্রতি 4 মাসে গিয়ে 1000 টাকা সেভিংস। তাহলে 1 বছরে কত? 3000 টাকা। 4 মাসে যদি 1000 টাকা সেভিংস হয়, তাহলে 1 বছরে কত টাকা? এই যে তার বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত? সিম্পল 3000 টাকা। আপনি নিজেকে একবার সংসারী মানুষ মনে করুন, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে। আপাতত আজকে স্লাইড বানাইনি, এটুকুই। যদি আপনাদের মনে হয় যে না, অঙ্কগুলো সব করানোর দরকার আছে, কমেন্টে জানাবেন, আমি লাগাতার অঙ্ক নিয়ে আসবো। এই প্রিভিয়াস ইয়ারে 2016, 18 লেডি কনস্টেবল, তারপরে কলকাতা পুলিশের SI এর পরীক্ষাগুলো, এই টাইপের যে প্রিভিয়াস ইয়ার, সমস্ত আগে সমাধান করুন। এখান থেকে খুব ভালো করে কোশ্চেন অ্যানালাইসিস করুন যে আমার কোশ্চেন প্যাটার্নটা কেমন, তারপরে আপনি চ্যাপ্টার ধরুন। যারা তৈরি হয়ে গেছেন, এবারে অকৃতকার্য হয়েছেন, তারা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন যে কোশ্চেনের প্যাটার্নটা কোন দিকে যাচ্ছে, কেমন ধরনের কোশ্চেন WBP করে, দিয়ে সেইভাবে কোশ্চেনটাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করুন। প্রত্যেকটা কোশ্চেন থেকে যেটা জানতে চেয়েছে সেটা না চেয়ে আরও কী কী জানতে চাইতে পারতো, হতে পারে সেটা আগামী পরীক্ষায় আসবে, হতে পারে। তাহলে সেইগুলোকে আগে অ্যানালাইসিস করুন, নিজেকে তৈরি করুন, জায়গাটা ভালো করে বুঝুন, কোশ্চেন প্যাটার্নটা বুঝুন, তারপরে আপনি চ্যাপ্টার ধরে ধরে এগোন। যে জায়গাগুলো আপনার ঘাটতি ছিল সেই জায়গাগুলো নতুন করে পূরণ করুন। ঠিক আছে, আপাতত আজকের ক্লাস এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল। শুভরাত্রি।